হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের কাছে আমি আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। অনেক বেশি দেরি করে ফেললাম, সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। দেরি করার পিছনে অবশ্য রিজন আছে, সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি। পুরো সামার আমার কেটেছে হচ্ছে ফুল টাইম জবের পিছনে। এখানে স্টুডেন্টরা যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তারা একটু বেশি ইনকামের জন্য, একটু এক্সট্রা ইনকামের জন্য হচ্ছে বিভিন্ন পার্ট টাইম জব করে থাকি। আমার সামার পুরোটাই গেছে প্রতিদিন কাজ করতে করতে, যাতে আমি একটু করে সেভ করে আমার টিউশন ফিস দিতে পারি। তো আজকের যে ভিডিওটা, সেটা হচ্ছে আমি আপনাদের অনেকগুলো কমেন্টস জমে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের কমেন্টস কোশ্চেন থাকলে কোশ্চেন করতে আমার ভিডিওর নিচে, যাতে হচ্ছে আমি আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। প্রথম একদম লেটেস্ট ভিডিওর বা লেটেস্ট কমেন্ট থেকে দেওয়া শুরু করি, যাতে হচ্ছে একদম স্ক্রল করতে করতে নিচের দিকে যেতে পারি। তো ফার্স্ট কমেন্টটা হচ্ছে রমস গেমিং। ভাই ভিডিও দেন না কেন? ভাই ভিডিও দেই না কেন সেটা অ্যান্সার মাত্র দিয়ে দিলাম আপনাদেরকে। আশা করি এখন থেকে আপনারা হচ্ছে প্রতি সপ্তাহে আমি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। মাঝে মাঝে মিস হলে মাফ করে দেন, বিকজ আমি এখন সামার শেষ হওয়ার পরে আমার ফল স্টার্ট হয়েছে, আমার ক্লাস স্টার্ট হয়েছে। সো আমি এখন উইকে 20 আওয়ার্সে বেশি কাজ করতে পারবো না লিগেলি। এখন আমার কাছে একটু হলেও সময় আছে, সো উইকে একটা করে ভিডিও দেওয়া পসিবল, আই হোপ সো। আব্দুর রহমান লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি জব ভিসায় কানাডা আসতে চাই, কোনো কারণে প্রবলেম হচ্ছে বাংলাদেশে। ভাই কবে কানাডা ফ্লাই ওপেন হবে বলবেন কি? ভাই কানাডা ফ্লাই ওপেন হবে কবে সেটা আসলে বলাটা সম্ভব না আমার দ্বারা, সেটা একমাত্র আল্লাহ তাআলা বলতে পারবেন। বিকজ এখন কোভিড বা করোনার জন্য হচ্ছে সব কিছু বন্ধ, ফ্লাইট বন্ধ, পুরো দুনিয়া বন্ধ হয়ে আছে। তো আপনারা যদি এখন আমাকে জিজ্ঞেস করেন যে কবে ওপেন হবে, সেটা আমি বলতে পারবো না। করোনার জন্য যেহেতু বন্ধ আছে, করোনার পরিস্থিতি ঠিক হলে সেটা ওপেন হবে। SMS.com, আচ্ছা আমার নামের শর্ট ফর্ম SMS। তো SMS.com কমেন্ট করেছে, অনেক ভালো লাগছে দেখে, থ্যাংক ইউ ভাইয়া। আনিস জামান লিখেছে, হেল্পফুল ভিডিও, থ্যাংক ইউ ভাইয়া। আসলে এরকম কমেন্টস পেতে ভালো লাগে, আপনারা যদি অ্যাপ্রিসিয়েট করেন তাহলে বোঝা যায় যে আমি আসলে আমার রাইট ট্র্যাকে আগাচ্ছি কিনা বা আপনাদের হেল্প হচ্ছে কিনা। বিকজ আমি আগেও বলেছি, আমি কোনো প্রফেশনাল কোনো ইচ্ছা নিয়ে আমি এই চ্যানেল খুলিনি। আমি যখন হচ্ছে বিভিন্ন অনলাইন মিডিয়াতে বা ফেসবুক গ্রুপগুলোতে পোস্ট করেছিলাম যে আমি হচ্ছে কানাডার ভিসা পেয়েছি, আমি যাচ্ছি, তখন হচ্ছে মানুষজন কোশ্চেন করছিল যে ভাই কীভাবে যাচ্ছেন বা কীভাবে কী করেছেন। তো নিজের ইন্ডিভিজুয়ালি প্রত্যেক মানুষকে যেহেতু বলা সম্ভব না, সেহেতু আমি চিন্তা করলাম যে আচ্ছা ভিডিও করে আপলোড করি, তাহলে সবাই একসঙ্গে দেখতে পারবে, বা আমি কেউ যদি কোশ্চেন করে আমি ভিডিও লিঙ্ক পাঠিয়ে দিব, সে দেখে নেবে। সো ইট উইল বি ইজিয়ার ফর বোথ অফ দেম অ্যান্ড মি। নেক্সট কমেন্ট, আনিজান আবার কমেন্ট করেছেন, ব্রো প্লিজ আপলোড ইনফরমেটিভ ভিডিও অ্যাবাউট ইমিগ্রেশন প্রসিডিওর। আচ্ছা, ইমিগ্রেশন প্রসিডিওর ব্যাপারে ভাইয়া স্পেসিফিক্যালি যদি আপনি কোশ্চেনটা করতে তাহলে ভালো হতো। ইমিগ্রেশনটা তো আসলে আপনি কানাডা এন্ট্রি করলে আপনি ইমিগ্রেশনের মধ্যে দিয়ে আসতে হন। আপনি যদি ইমিগ্রেন্ট হিসেবে আসতে চান, যদি আপনি সেটা মিন করে থাকেন, তাহলে হচ্ছে গিয়ে এক্সপ্রেস এন্ট্রি একটা ওয়ে আছে, আর হচ্ছে আপনার স্কিল্ড ওয়ার্কার একটা ওয়ে আছে, বা আপনি মাঝে মাঝে হচ্ছে গিয়ে বিভিন্ন ক্যানাডিয়ান কোনো ফাঁদে পড়বেন না। আবার কিন্তু আগে বলে দিচ্ছি, দালাল বা কোনো এজেন্সির খপ্পরে পড়বেন না। অথেন্টিক ইনফরমেশনগুলোর জন্য হচ্ছে কানাডার যে অথেন্টিক ওয়েবসাইটগুলো আছে সেগুলো চেক করতে করবেন। আমি কয়েকটি অথেন্টিক ওয়েবসাইট, বা আপনি যেখান থেকে কানাডার অরিজিনাল ইনফরমেশনগুলো পেতে পারেন, সেরকম কয়েকটি ওয়েবসাইটের অ্যাড্রেস আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনটা থাকে সেখানে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ভাই স্কুলিং ভিসা দিয়ে ফ্যামিলি ভিসা যায় কিনা জানাবেন, ভিজিট ভিসায় ওয়ার্ক করা যাবে কি? তো ভাই স্কুলিং ভিসা নিয়ে আমি যতটুকু জানি সেটুকু আপনাদেরকে বলি। স্কুলিং ভিসাটা হচ্ছে এমন একটা ভিসা যে আপনি আপনার বাচ্চাদেরকে বা বাচ্চাকে বাংলাদেশের কোনো স্কুলে পড়াতে চাচ্ছেন না, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার কাছে সেই টাকা পয়সার ভ্যালিড সোর্স অফ ইনকাম আছে, আপনি ট্যাক্স প্রদান করেন, আপনার এনাফ ইনকাম আছে যাতে আপনি বাংলাদেশে বসে বা বাংলাদেশি ইনকাম দিয়ে আপনি কানাডায় আপনার বাচ্চাকে পড়াতে পারবেন। অ্যান্ড আরেকটা জিনিস আপনাকে হচ্ছে সেখানে ভেরিফাই করতে হবে, বা ওদেরকে আপনার বিশ্বাস করতে হবে যে আপনি বাংলাদেশে আপনার বাচ্চা এনাফ বা ভালো এডুকেশন পাচ্ছে না, আপনি এই কারণে হচ্ছে কানাডায় পড়তে যাচ্ছেন, অথবা অন্য কোনো অথেন্টিক রিজন যেটার জন্য আপনি হচ্ছে গিয়ে ওরা যাতে আপনাদেরকে ভিসাটা দেয়। আসলে এগুলো বিশ্বাস করানো খুব কঠিন, এজেন্সিগুলো বলে থাকে খুবই ইজি, সব কিছু একদম পানির মতো সহজ, এত সহজ না। আপনার প্রধান কাজটা হচ্ছে গিয়ে আপনার সোর্স অফ ইনকাম অ্যান্ড স্টেবল ইনকাম অ্যান্ড ট্যাক্স ফাইল সব কিছু ওদেরকে শো করতে হবে, যাতে আপনার সব কিছু অথেন্টিক সোর্স অফ ইনকাম আছে কিনা সেটা ওদেরকে প্রুভ করতে হবে। অ্যান্ড এরপরে আসা হচ্ছে কি আপনি রিজনটা যে দেখাবেন, আপনার বাচ্চাদেরকে আপনি কানাডায় কেন পড়াবেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে অ্যান্ড আপনাকে প্রুভ করতে হবে। আর ভিজিট ভিসায় ওয়ার্ক করা যাবে কিনা, না ভাইয়া ভিজিট ভিসায় ওয়ার্ক করা যাবে না লিগেলি। আপনি যদি কাজ করেন তাহলে সেটা ক্যাশ জবস বা নগদে যেসব কাজ করে বা রেস্টুরেন্টে বা টুকটাক সেগুলো করতে পারেন, বাট আপনি ধরা পড়লে প্রবলেম হবে। আর ভিজিট ভিসাটা পাওয়ার জন্য আপনার হচ্ছে গিয়ে এনাফ সব কিছুই সেমই অলমোস্ট,
ইনকাম সোর্স দেখাতে হবে, আপনার ট্যাক্স ফাইল দেখাতে হবে, আপনার কান্ট্রি টাই বলে একটা জিনিস আছে, আপনি বাংলাদেশে ফিরে আসবেন সেটা প্রুফ করার জন্য আপনাকে হচ্ছে বাংলাদেশে অনেক পরিমাণ এসেট দেখাতে হবে যে আপনি অনেক সম্পদের মালিক বাংলাদেশে, আপনার ওই দেশে আপনি জাস্ট ঘুরতে যাচ্ছেন, আপনার ঘোরাঘুরি শখ, সেই ঘোরাঘুরি শখ যে সেটা প্রুফ করার জন্য আরও কয়েকটা দেশে ভিসা থাকলে ভালো হয় আপনার পাসপোর্টে। তো আপনার ঘোরাঘুরি শখ, আপনি ঘুরতে যাচ্ছেন, ঘুরে আপনি বাংলাদেশে ব্যাক করবেন, সেটা প্রুফ করার জন্য আপনার বাংলাদেশে বিপুল পরিমাণে এসেট দেখাতে হয়, অ্যান্ড আপনার ট্যাক্স ফাইল দেখাতে হয়, ইনকাম সোর্স দেখাতে হয়, স্টেবল ইনকাম, আপনার যদি জব করে থাকেন সেই জবের আপনার স্যালারি সার্টিফিকেট আর যা লাগে ডিটেলস, অথবা আপনি যদি বিজনেস করে থাকেন আপনার বিজনেসের কাইন্ড অ্যাকাউন্ট অ্যান্ড সোর্স অফ ইনকামের যেসব ওয়ে আছে সেগুলো দেখাতে হবে, আপনাকে সব কিছু দেখাতে হবে অ্যাকচুয়ালি। আর ওয়েলকাম টু কানাডা, গ্রিটিংস ফ্রম অটোয়া, স্টে কানেক্টেড উইথ মাই চ্যানেল বিজিমাম নোটবুককে। বিজিমাম নোটবুক থেকে একটা কমেন্ট করেছেন, হয়তো উনিও অটোয়ায় থাকেন। থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। রাজুদুল ইসলাম ভাই, 3টা পর্ব দেখলাম, খুবই মজা পাইলাম। থ্যাংক ইউ ভাইয়া, আশা করি আমার সাথে থাকবেন। MJ কুকিং স্টুডিও, আসসালামু আলাইকুম ব্রাদার, আই এম রেগুলার ভিউয়ার অফ ইউর ভিডিও. Please give me an advice about that. After completing BA Honours in English, which subject will be better for me in MA? Please. MJ Cooking Studio, actually আপনি অনার্স করছেন ইংলিশে, আপনি জানতে চেয়েছেন MA কোনটাতে পড়লে ভালো হবে। অ্যাকচুয়ালি ভাই, আপনার এটা খুবই একটা সহজ জিনিস। ব্যাচেলার্সের পরে মাস্টার যদি করতে চান কানাডাতে, আপনাকে আপনার ব্যাচেলার্সের রিলেটেড কোনো সাবজেক্টে করতে পারলেই ওখানে সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। যদি আপনি অন্য কোনো সাবজেক্টে পড়তে চান কানাডায় মাস্টার্সের জন্য, তাহলে আপনাকে প্রুফ করতে হবে আপনি কেন এই সাবজেক্টে পড়তে চান, আপনার এই সাবজেক্টটা পড়লে কি বেনিফিট হবে, অ্যান্ড আপনার অনার্সের সাবজেক্টের সঙ্গে এই মাস্টার্সের সাবজেক্টটা কতটুকু রিলেটেড, অথবা রিলেটেড না হলে আপনি কেন পড়তে চাচ্ছেন বা আপনার ট্র্যাকটা কি। এই জিনিসগুলো যদি আপনি সুন্দরভাবে ডিসক্রাইব করতে না পারেন তাহলে ওরা আপনাকে ভিসা দেবে না। সো আপনি আপনার মোটোটা ঠিক করেন কোনটা পড়লে ভালো হবে। আমি সাজেস্ট করব আপনি আপনার অনার্সের রিলেটেড সাবজেক্টের সাথেই পড়েন, তাহলে হচ্ছে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। ওকে, থ্যাংক ইউ, নাইস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ডিসকাশন, ইট ইজ ভেরি হেল্পফুল। অনেক ধন্যবাদ ভাইয়া। MJ কুকিং স্টুডিও 3টা কমেন্ট করেছেন। আমি অনেক তাড়াতাড়ি যাচ্ছি কাজ অনেক কমেন্ট জমে গেছে, সো আপনাদের এই ভিডিওটা লম্বা হলেও আপনাদের হয়তো দেখতে ভালো লাগবে না, তো আমি চাচ্ছি যে শর্ট করে হচ্ছে প্রত্যেকটা কমেন্টে অ্যান্সার দেওয়ার জন্য। শহীদুল মেম্বার, কলাগাছের ভেলায়, ওকে, কীভাবে গেলাম কলাগাছের ভেলায়, ওকে, নাইস। গিয়াস খান ভাইয়া, অনেক ভালো ছিল, থ্যাংক ইউ ভাইয়া। নূরে আলম, ব্রো প্লিজ একটু আপনার মোবাইল নাম্বার দিবেন। হ্যাঁ, মোবাইল নাম্বার দিয়ে আসলে লাভ নাই। আপনারা আমাকে যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান, আমার ফেসবুকের পেজের একটা লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে, অ্যান্ড আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। এছাড়া আপনি যদি আমাকে হচ্ছে ডিরেক্টলি কানেক্ট করতে চান, ওই ফেসবুকের মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন। হয়তো 1-2 দিন দেরি হতে পারে রিপ্লাই দিতে, বাট বেস্ট হয় হচ্ছে কি আপনি ফেসবুক পেজে নক করে যদি আমাকে হচ্ছে একটা কোনো কোশ্চেন থাকলে আপনার স্পেসিফিক, আপনারা ভয়েস নোট দিতে পারেন, ভয়েস ক্লিপ সেন্ড করতে পারেন, তাহলে আমি আপনার ভয়েস ক্লিপটা শুনে নিলাম অ্যান্ড আমি হচ্ছে গিয়ে ভয়েস ক্লিপের মাধ্যমে আপনাকে রিপ্লাই দিলাম। তো এই পদ্ধতিতে আই গেস বেটার হবে, কাজ ভাই বিদেশের লাইফ বাংলাদেশের সঙ্গে যেহেতু টাইম মিল না, অ্যান্ড এখানে সবাই সবার মতন বিজি থাকে, আমি কখন বিজি থাকি বা কখন ফ্রি থাকি আপনি কল দিলেন আমি হয়তো ধরতে পারলাম না বা আমি বিজি আছি, সো এটা আসলে ভালো দেখায় না। হোসেন ইউটিউব কমেন্ট করেছেন, ব্রাদার ভেরি নাইস ইনফরমেটিভ চ্যানেল ইউ হ্যাভ অ্যান্ড আই হ্যাভ ওয়াচড almost all the videos. I have also a small channel and planning to move to Nova Scotia soon inshallah, so I wish I could meet once and make collaboration video together. ইনশাল্লাহ ভাই আপনি আসেন, আশা করি আসবেন, দেখা হবে। আমি অটোয়াতে আছি আপাতত, ইনশাল্লাহ আরও 1-1.5 বছরের মতো অটোয়া থাকবো আমার পড়া শেষ না হওয়া পর্যন্ত। এখন আমার 1 সেমিস্টার শেষ হলো, সামারটা আমি অফ নিয়েছিলাম, যেহেতু এখানে 4 সেমিস্টারের মাস্টার্স, আর ফল অ্যান্ড উইন্টারে 2টা সেমিস্টার যাবে, অ্যান্ড হচ্ছে নেক্সট আমার আবার অফ নেওয়ার ইচ্ছা আছে, আবার হচ্ছে গিয়ে কাজ করবো ইনশাল্লাহ 4 মাস, আর নেক্সট ফলে আশা করি আমার শেষ হবে আমার মাস্টার্স। সো আছি আর 1.5 বছর, ইনশাল্লাহ দেখা হবে আসলে। উর্বশীজ ভিডিও টিপস ভিডি, ভাইয়া আপনি কি জব করেন আর কীভাবে পেয়েছেন প্লিজ জানাবেন। আচ্ছা, পার্ট টাইম জবের ব্যাপারে আমি একটা ভিডিও দিব, ফুল ভিডিও। আমি খুব বেশি আসলে যে আমি সব জানতা মানুষ নিজেকে তা বলবো না, আমি যতটুকু জানি আপনাদেরকে শেয়ার করবো। আমি আগেই বলেছিলাম যে আমি না জেনে বা না এক্সপিরিয়েন্স করে আপনাদেরকে কোনো কিছু বলি না। ভাই আমার কোনো ব্যবসা নাই, আমি আপনাদেরকে লোকানোর কোনো ব্যবসা করি না, সো আমি আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে আমার কোনো লাভ নাই, আপনাকে ঠকায় আমার কোনো লাভ নেই। আচ্ছা, মোহাম্মদ আলামিন খান কমেন্ট করেছেন, ধন্যবাদ ভাই, আপনার বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি বাংলাদেশে, আমার জন্ম ঢাকায় আমার বাসা শান্তিনগরে, অ্যান্ড আমার ফ্যামিলি ওখানেই থাকে শান্তিনগরে, আমরা ওখানে সেটেলড, অ্যান্ড আমার গ্রামের বাড়ি দাউদকান্দি কুমিল্লাতে,
সেখানে আমার দাদুবাড়ি নানুবাড়ি দুইটাই, বাট আমার জন্ম বা আমার জন্মের আগে থেকে আমার ফ্যামিলি বা আমার পরিবার ঢাকাতেই থাকে। আর ঢাকাতেই পড়াশোনা করেছি আমি, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু ঢাকাতেই। স্কুল ছিল আইডিয়াল স্কুল, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আর কলেজ ছিল ন্যাশনাল আইডিয়াল কলেজ। অ্যান্ড এরপরে নর্থ সাউথে পড়লাম, নর্থ সাউথে আন্ডারগ্র্যাড ব্যাচেলার্স অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড আফটার দ্যাট আমি ঢাকা ইউনিভার্সিটিতে MBA করেছি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে। তার পাশাপাশি হচ্ছে জবও করেছি IT সেক্টরে। দেন এখানে অ্যাপ্লাই করি। লাইক আমার স্টোরিটা একটা ভিডিওতে বলবো, সেটা খুব বেশি ভালো হয়। ব্রো, আমি তো কানাডায় কেউ নাই, আমার যদি প্লেন থেকে নামার পরে এখানে ট্যাক্সি অটো পাবো যারা আমাকে লোকেশনে যায়। ভাই এটা আসলে কি বলবো জানি না, কোয়েশ্চেনটা করেছেন। তো ভাই অবশ্যই ট্যাক্সি অটো পাবেন, তবে আমি সাজেস্ট করবো ট্যাক্সি অটো না নেওয়ার জন্য, কারণ এখানে এয়ারপোর্টগুলো হচ্ছে শহরের একটু বাইরে হয়তো। সো এখান থেকে আপনি এয়ারপোর্টের শহরে আপনি আসতে আসতে আপনার যে ভাড়া আসবে সেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে একটা হিউজ অ্যামাউন্ট হবে, সেটা আপনি দেখে ভয় পেয়ে যেতে পারেন। আমি নিজেও হচ্ছে গিয়ে ট্যাক্সি বা অটোতে উঠি নাই। আমি এখানের একটাই মজা, আপনি যদি বড় শহরগুলোতে আসেন এয়ারপোর্টের বাস আছে, বাস সার্ভিস আছে, আপনি বাস নেন বা মেট্রো নেন, ওটা নিয়ে আপনি হচ্ছে গিয়ে যেখানে যাওয়া সেখানে যান, কম খরচে যেতে পারবেন। আর বাসে ওঠার জন্য এখানে মেইনলি লাগে কয়েন। এখানে যেমন অটো আর বাসে উঠতে গেলে $3.60 লাগে। $3.60 আপনি এখন বাংলাদেশ থেকে নিয়ে আসাটা টাফ। আপনি সব ধরনের মানি এক্সচেঞ্জগুলোতে আশা করি পাবেন। সেটা $5 একটা নোট নিয়ে আসতে পারেন, সেই ডলারটা আপনি দিয়ে আপনি প্রথমবার বাসে উঠতে পারেন। তো আপনার যেখানে আপনার হচ্ছে গিয়ে $20, $25, $30 লাগতো একটা উবার বা একটা ট্যাক্সি নেওয়ার জন্য, সেখানে আপনি $5 আপনি আপনার গন্তব্যে যেতে পারছেন। যেহেতু একবার টিকিট কাটলে সেটা 1.5 ঘন্টা পর্যন্ত স্থায়ী থাকে এখানে অটোতে। আর যদি আপনি সেটা না চান, আপনি যদি চান যে আপনি না ট্যাক্সি নেবেন, অবশ্যই ট্যাক্সি পাওয়া যায়। এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্যাক্সি পাবেন, অথবা এয়ারপোর্টে ওদের ট্যাক্সিতে কল দেওয়ার সিস্টেম থাকে, কল দেওয়ার জন্য ফোন থাকে, অথবা আপনি ওখানে হেল্প ডেস্ক থাকে, ইনফরমেশন ডেস্ক থাকে, ওদের থেকে আপনি কল দিতে পারবেন, ট্যাক্সি কল করতে পারবেন। শাহানুর ইসলাম কমেন্ট করেছেন, কোন এজেন্সির মাধ্যমে জানাচ্ছেন বা যাচ্ছেন, জানলে উপকৃত হবো। আসলে ভাই এজেন্সির মাধ্যমে যাওয়ার কিছু নাই, আপনি সবকিছু নিজেই করতে পারবেন। কিছু ফেসবুকের গ্রুপ আছে, একটা গ্রুপ আছে প্রসপেক্টিভ স্টুডেন্টস PBSU, তো এই গ্রুপটার লিঙ্কটা আমি দিয়ে দিব। সেই লিঙ্কটার মাধ্যমে আপনি হচ্ছে প্রয়োজনীয় ইনফরমেশন পাবেন আশা করি। ইউসুফ মকবুল, থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম ভাই। শামীম হোসেন একটা কমেন্ট করেছেন, বেশ বড় একটা কমেন্ট, আমি একটু পড়ি। এই অবস্থায় আমি অ্যাপ্লাই করতে পারবো কিনা এবং কি বিষয়ের উপর অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা ভাইয়া, আমি বর্তমানে ফেনী সরকারি কলেজে BSS এ ভর্তি হয়েছি। করোনার জন্য এখন কোনো ক্লাস বা পরীক্ষা হয় নাই। আমি SSC দিয়েছি 2006 সালে, রেজাল্ট 4.44, আর HSC দিয়েছি 2018-তে। ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি এক বিষয়ে ফেল করি আর রেজাল্ট খুবই খারাপ হয়। সত্যি কথা বলতে কলেজে ওঠার পরে আমি ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি পড়ালেখা একেবারে করি নাই, শুধুমাত্র পরীক্ষা দিয়েছি। পরে 2019 সালের ওই ইংরেজি পরীক্ষায় কোনো মতে পাশ করি অ্যান্ড CGPA 2.00 আসে। এরপর আমি ডিগ্রিতে ভর্তি হয়ে যাই। এখন 2020 শেষ হতে চলেছে, ডিগ্রির কোনো ক্লাস হয় নাই, 2019-এর শেষ দিকে ভর্তি হয়েছি। এখন এই অবস্থায় আমি কানাডার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবো কিনা অ্যান্ড কোন বিষয়ের উপর করতে পারবো? শামীম ভাই, আপনি যে কোশ্চেনটা করেছেন সেটার উত্তর দেওয়া আমার জন্য খুবই কঠিন। আসলে এরকম একটা সিচুয়েশন আমি ঠিক কী বলবো বুঝতে পারছি না। আমি এরকম কাউকে দেখি নাই এখানে পড়তেছে বা এরকম ধরনের রেজাল্ট নিয়ে এখানে এসেছেন। তো আপনি চেষ্টা করতে পারেন, আমি বলবো আপনি আইএলটিএসটা দিতে পারেন। খুবই যদি ভালো একটা স্কোর আসে, আপনি আপনার আইএলটিএসের স্কোর সহ আপনার যেই SSC HSCর স্কোর সেটা দিয়ে আপনি কয়েকটি ইউনিভার্সিটি, ফার্স্ট ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করবেন না, একটু যেগুলো লো ক্যাটাগরি সেগুলোতে অ্যাপ্লাই করবেন। আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন ওদের রেসপন্সটা কীরকম। যদি ওরা অ্যাকসেপ্ট করে তাহলে আপনি ভিসা পাবেন। আপনার জন্য প্রথম কাজটা বা প্রাথমিক যে কঠিন ধাপটা সেটা হচ্ছে কি ইউনিভার্সিটির অফার লেটার পাওয়া। সো অফার লেটারটা পাওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ পরের কাজগুলো ইজি হবে। অ্যান্ড আপনি কোশ্চেন করেছেন কোন বিষয়ের উপর পড়তে পারবেন। সাবজেক্ট চুজ করার জন্য আপনার আসলে নিজের ইচ্ছাটাই বেশি প্রাধান্য পায় কানাডার ক্ষেত্রে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যদি হয়ে থাকেন, আপনি SSC HSCতে কী সাবজেক্টে ছিলেন বা কোন গ্রুপে ছিলেন সেটা আপনি লিখেন নাই, সেটা আমি আসলে বলতে পারছি না সেজন্য। তবে যদি সায়েন্সের হয়ে থাকেন তাহলে আপনি যে কোনো সাবজেক্টেই পড়তে পারেন, এগুলো আসলে খুব বেশি ম্যাটার করে না এখানে। আপনি ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো আপনি দেখবেন, সেখানে আপনি অ্যান্সার পাবেন। যদি রিকোয়ারমেন্টে যদি আপনার চায় যে সায়েন্সের ব্যাকগ্রাউন্ড হতে হবে তাহলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, ওটা বাদ দেবেন, অন্য ইউনিভার্সিটি দেখবেন। আপনি একটু আসলে সময় দিতে হবে ব্যাপারটাতে। আর আপনার যদি আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কাজ আন্ডারগ্রেডে কিন্তু ভাই চাকরি বাকরি করে আপনি টিউশন ফিস দিবেন সেটা কিন্তু আসলে চিন্তা করা সম্ভব না। এমনভাবে বললাম, মাইন্ড করেন না, কাজ এটা যেটা রিয়েলিটি সেটাই আমি বলছি। আন্ডারগ্রেডে আপনি চাকরি বাকরি করে শুধুমাত্র থাকা খাওয়ার খরচ জোগাতে পারবেন, আর অল্প কিছু টাকা হয়তো আপনি কিছু টাকা জমাতে পারবেন, সেটা দিয়ে আপনার কিছু পরিমাণ টাকা দিতে পারবেন টিউশন ফিস। বাট আপনি যদি চিন্তা করেন যে পুরো টাকা এখানে এসে ইনকাম করে দিবেন, সেটা সম্ভব না। সো আপনি আর্থিক অবস্থা ভালো হলে তাহলেই অ্যাপ্লাই করবেন। জাহিদ ইসলাম কোশ্চেন করেছেন,
পিজি ডিপ্লোমাতে গেলে ভালো হবে নাকি মাস্টার্সে কোন প্রভিন্সে গেলে ভালো হবে সবকিছু মিলিয়ে এই ব্যাপারে জানতে একটা ভিডিও চাচ্ছিলাম আপনার কাছ থেকে। আচ্ছা, আমি আসলে ক্ষেত্র বিশেষে ডেসক্রিপশনমূলক ভিডিও করি, আমি কোনো ধরনের ডিসিশন দেই না, তো ডিসিশনটা ভাই আপনার উপর। আমি আপনার পিজি ডিপ্লোমা নিয়ে আমি রিসেন্টলি একটা বড় ভাইকে পেয়েছি, আমি ওনার কাছ থেকে ওনার এক্সপিরিয়েন্সটা জানার চেষ্টা করবো। উনি হচ্ছে টরন্টোতে সেনেকা কলেজে পড়েছেন, তো ওনার এক্সপিরিয়েন্সটা শোনার পরে আপনি যেহেতু মাস্টার্সের ভিডিও দেখেছেন, দেখতে পাচ্ছি আপনি মাস্টার্সের ভিডিওতেই হচ্ছে কমেন্ট করেছেন, তো আপনি মাস্টার্সের ভিডিওটা দেখেছেন, আপনি কম্পেয়ার করে নিজেই করবেন, নিজে কম্পেয়ার করে আপনি হচ্ছে দেখবেন। আর যদি প্রভিন্সের কথা বলেন, আমি বলবো যে ভাই আপনি যেই সিটিতে মানুষ বেশি সেই সিটিতে আপনার জবের অপরচুনিটি বেশি, সো আপনি চেষ্টা করবেন মানুষ বেশি বা বড় সিটিতে যাওয়ার জন্য। ছোটো সিটিতে গেলে ভাই হয়তো টিউশন ফিস কম হতে পারে, বাট আপনি কাজ পাবেন না, লাভ নাই। আপনার থাকা খাওয়ার খরচ তো আপনি নিজে আশা করি সবাই চায় নিজে আর্ন করতে, তো ছোটো সিটিতে গেলে হচ্ছে আপনি কাজ পাবেন না, লাভ নাই। ইউনিভার্সিটি অফ উইন্ডসরে আমার অনেক ফ্রেন্ড গিয়েছে, তারা হচ্ছে গিয়ে এই সময়টাতে কোনো কাজ পাচ্ছে না, তারা হচ্ছে বাংলাদেশ থেকে টাকা এনে টিউশন ফিস তো দিচ্ছেই, তাদের থাকা খাওয়ার খরচটাও বাংলাদেশ থেকে আনতে হচ্ছে। সো এই ধরনের সিচুয়েশনে কেউ পুরো আমি সেটা চাই না। বড় শহরে আসেন, একটু খরচ বেশি হলে বড় শহরে গেলে আপনি আশা করি কিছু না কিছু করতে পারবেন। সাব্বির হোসেন কমেন্ট করেছেন, আপনি কার মাধ্যমে গেছেন, কিভাবে গেছেন, কোন এজেন্সি ধরেছেন কিনা, কত টাকা খরচ হয়েছে একটু যদি বলতেন প্লিজ ভাই, বলবেন কিন্তু ভাই এই এজেন্সি জিনিসটা নিয়ে সবাই এত ইন্টারেস্টেড কেন আমি বুঝি না। আচ্ছা, কার মাধ্যমে গেছেন ভাই, আমি নিজে অ্যাপ্লাই করেছি, ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করেছি, আমি অস্ট্রেলিয়াতে 2টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিলাম, ইউএসএতে অ্যাপ্লাই করেছিলাম, কানাডাতে 3টা বা 4টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছিলাম, একটা মাত্র রিজেক্টেড হয়েছে, বাকি সবগুলোতে আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড হয়েছি। নিজে এসেছি, এজেন্সি যে ধরে আমি আসবো এরকম কিছু না, কাগজপত্র জন্য হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন সেটার জন্য সাজেশনমূলক ইনফরমেশন নেওয়ার জন্য আমি হচ্ছে গিয়ে বেশ কিছু মানুষের কাছে গিয়েছি। কত টাকা খরচ হয়েছে যদি একটু বলতেন। কত টাকা ভাই খরচ হয়েছে, প্রথম সেমিস্টারের ফি যেটা হচ্ছে আমার তখন প্রায় বাংলাদেশি টাকায় 7.5 লাখ টাকার মতো পড়েছিল। এছাড়া হচ্ছে আমার প্লেন ভাড়া আমার অনেক বেশি পড়েছিল, কাজ আমি অনেক শর্ট টাইমের মধ্যে এসেছি, ভিসা পেতে লেট হয়েছে, সো আমি ক্লাস স্টার্ট হয়ে গিয়েছিল, তাই ইমিডিয়েট আমার প্লেন টিকিট করতে হয়েছে। প্লেন টিকিটে আমার প্রায় অনেক টাকা গিয়েছে, 1,35,000 টাকার মতো গিয়েছে। অ্যান্ড আমি হচ্ছে গিয়ে বাংলাদেশি টাকায় হাতে করে নিয়ে এসেছিলাম প্রায় 3 লাখ টাকার মতো, 3 থেকে 4 লাখ টাকার মতো। তো এই তো মোটামুটি হিসাব, মোটামুটি 12-13 লাখ টাকার মতন খরচ হয়েছে আমার আসার সময়। আহমেদ জুবাইর ভাই কমেন্ট করেছেন, ব্রো আপনার সেমিস্টার ফি কত? ভাই সেমিস্টার ফি হচ্ছে ভ্যারি করে, প্রতি বছর বাড়ে, এটা একটা জিনিস। প্রতি বছর 2.3% আর 3% আর 4% এরকম একটা হারে আপনার টিউশন ফিসটা বাড়ে প্রতি ফলে, সো এটা আপনি মাথায় রাখবেন ভাই। আমার টিউশন ফিস আমি যখন এসেছি তখন ছিল ক্যানাডিয়ান ডলারে 10,800 মতো, এই ফলে এসে আমার হচ্ছে গিয়ে সেমিস্টার ফি মোটামুটি $1,000 মতন বেড়ে গেছে। সো এইবার সেমিস্টার ফি দিলাম 11,780 এরকম ক্যানাডিয়ান ডলার, সেটা বাংলাদেশি টাকায় প্রায় 8 লাখ টাকার মতন পড়ে পার সেমিস্টার, পার 4 মান্থস। আর এটা হচ্ছে কি ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে। আমি পড়ছি কার্লটন ইউনিভার্সিটি, যেটা হচ্ছে কানাডার রাজধানী অটোয়াতে অবস্থিত। সো অটোয়াতে 2টা ইউনিভার্সিটি আছে মেইন, কার্লটন ইউনিভার্সিটি অ্যান্ড হচ্ছে ইউনিভার্সিটি অফ অটোয়া। এই 2টার টিউশন ফিজ এক্সাক্ট সেম, ওদের ক্লাস চেঞ্জ করে হয়, লাইক আপনি এই সাবজেক্ট এখানে পেলেন না, আপনি ইউনিভার্সিটি অটোয়ায় পাবেন, আবার ইউনিভার্সিটি অটোয়ার স্টুডেন্টরা কোনো সাবজেক্ট ইউনিভার্সিটি অটোয়ায় পেল না, সেটা কালচারে করতে পারবে। সেই জন্য ওরা হচ্ছে কি যেহেতু একটা কোলাবোরেশন আছে ওদের দুজনের মধ্যে, সো ওরা ওভাবেই মেনটেন করে। তো এটা আমি জানি না সব ক্ষেত্রে সব ইউনিভার্সিটিতে বা সব শহরে সেম কিনা, সেটা নাও হতে পারে, আপনি জেনে যাবেন। বাংলাদেশ মালয়েশিয়া নামে একজন কমেন্ট করেছেন মন্ট্রিয়াল ট্রিপের ভিডিওতে, আব্দুল্লাহ লাইকস আরবিক, হি ইজ ফ্রম সৌদি আরবিয়া ব্যাকগ্রাউন্ড, সো হি লাইকস আরবিক। ফাহিন আলম আমার ফ্রেন্ড, সে কমেন্ট করেছে, বেস্ট পার্ট অফ দ্য ভিডিও, আই এম সো হ্যাপি, আই ওয়াজ হ্যাপি। আচ্ছা, নওশিন আহমেদ কমেন্ট করেছেন, মেনি থ্যাঙ্কস ফর ইউর ভিডিওস, অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আতিফ রহমান কমেন্ট করেছেন, ইট ওয়াজ ইনফরমেটিভ, থ্যাঙ্কস আ লট, বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন, শুড আই অ্যাপ্লাই টু দ্য ইউনিভার্সিটিজ ডিরেক্টলি অর সার্চ অ্যান্ড নক আ প্রফেসর অ্যাট ফার্স্ট, প্লিজ লেট মি নো। এটা ডিপেন্ড করে আপনার ইচ্ছার উপরে। আপনি যদি কোর্স বেসড কোনো কোর্স করতে চান তাহলে আপনি সরাসরি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন, আর আপনি যদি রিসার্চ বেসড কোনো কাজ করতে চান বা কোনো কোর্স করতে চান বা মাস্টার্স করতে চান তাহলে আপনি হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসরকে আগে নক করতে পারেন। সেটা ভ্যারি করবে আপনার কোন কোর্স বেস করছেন নাকি রিসার্চ বেস করছেন, কোন প্রোগ্রাম করছেন সেটার উপরে। যদি কোর্স বেস করেন ইউনিভার্সিটি, যদি রিসার্চ বেসড করেন তাহলে প্রফেসর বা ফ্যাকাল্টি। এমডি মাজেল, বা স্টুডেন্ট ভিসায় গিয়ে আয় করা যায় কিনা দয়া করে বলবেন। হ্যাঁ ভাই, আয় করা যায়। আপনি বৈধভাবে স্টুডেন্ট ভিসা নিয়ে আসার পরে ইউনিভার্সিটির বাইরে বা অফ ক্যাম্পাসে আপনি সপ্তাহে 20 ঘন্টা
20 ঘন্টা কাজ করতে পারবেন আপনার ক্লাস চলাকালীন সময়ে। যখন আপনার ক্লাস অফ থাকবে বা কোনো ধরনের ব্রেক থাকবে, যেমন সামার ব্রেক বা ধরেন উইন্টার ব্রেক, এই ধরনের সময়টাতে আপনি ফুল টাইম বা আনলিমিটেড কাজ করতে পারবেন। আপনার কোনো তখন এই আওয়ারের বাধা ধরা থাকবে না। বাট আপনি যদি স্টুডেন্টকালীন সময়ে বা ক্লাস চলাকালীন সময়ে এরকম আনলিমিটেড আওয়ার কাজ করেন বা 20 ঘন্টার বেশি কাজ করেন, তাহলে আপনি পরবর্তীতে সমস্যায় পড়বেন। কী ধরনের সমস্যায় পড়বেন? আপনার ওয়ার্ক পারমিট নাও পেতে পারেন, আপনি পিআর এর কোনো ইচ্ছা থাকলে সেটা নাও পেতে পারেন, অথবা আপনার চলাকালীন সময়ে আপনার ইমিগ্রেশন যদি সেটা আগেই নোটিস করে, তাহলে আপনাকে তৎক্ষণাৎ কানাডা থেকে বিদায় দিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ। পুনিয়া জাবিন তুষি কমেন্ট করেছেন, হ্যাপি বার্থডে, লেট উইশ, বাট ভালো লাগলো আপনার বার্থডে নিয়ে ইমোশনাল অ্যাটাচমেন্টটা দেখে, অ্যান্ড আমার বার্থডেও মেতে। ওকে, থ্যাংক ইউ তুষি, অনেক অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। দোয়া করবেন আমার জন্য। ড্যানিয়েলস ডেলিজ, বাংলাদেশের কারো এক্সপিরিয়েন্স শেয়ার করেন ভাই ব্যাচেলারের। সেটা আমি আসলে করব ভাবছিলাম, ইনশাল্লাহ করব খুবই শীঘ্রই। মেহেদি আকরাম শাবাব, ভাই টরন্টো ভার্সেস অটোয়া টোটাল কস্ট নিয়ে একটা ভিডিও করেন, আর দুটো সিটির মধ্যে কোনটা বেটার এটা কম্পেয়ার করেন। আচ্ছা, টরন্টো ভার্সেস অটোয়া, ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই টরন্টো একটা ট্যুর দিব। এতদিন তো হচ্ছে করোনার জন্য বা সব কিছুর জন্য হয়ে ওঠে নাই, সেখানে আমি টরন্টো যাবো, আপনাকে দেখাবো। এক্সপিরিয়েন্সের ব্যাপারে একটু বলি, লিভিং এক্সপিরিয়েন্সের ব্যাপারে যেটা আমি জানি। টরন্টোতে আমার রুমমেট কিছুদিন আগে টরন্টো শিফট হয়েছে। তো আমাদের এখন যে বাসাটা 2 রুমের অ্যাপার্টমেন্ট, 2 BHK বলে, 2 বেডরুম, হল অ্যান্ড কিচেন, একটা বারান্দা আছে, একটা ওয়াশরুম আছে, বাকি সব কমন, আর 2টা বেডরুম। তো এই ধরনের একটা বাসায় আমি অটোয়াতে থাকি, হচ্ছে প্রায় $1,600 বা $1,600 মতন হচ্ছে খরচ বাসা ভাড়া, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1,30,000-1,40,000 মতন পড়ে। তো সেম বাসা টরন্টোর শহরের দিকে নিতে চান, মেন শহরে, তাহলে আপনার মিনিমাম বাসা ভাড়া পড়বে $2,200 বা $2,200 মতন। সো এখানে আপনার $600 মতন বেশি খরচ হচ্ছে। তো বোঝাই যাচ্ছে টরন্টোর কস্ট বেশি অটোয়ার তুলনায়, বাট ইনকাম সেম। কেন? কারণ হচ্ছে গিয়ে পুরো অন্টারিও যে প্রভিন্স, সেখানে আপনার $14 হচ্ছে মিনিমাম পেমেন্ট রেট, গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছে। সো আপনাকে যদি বেশি কেউ বেতনে দেয়, তারা দিতে বাধ্য না, বাট তারা দিচ্ছে, ইনসেন্টিভ দিচ্ছে আপনাকে। বাট অন্টারিও গভর্নমেন্ট হচ্ছে সেটা $14 নির্ধারণ করে রেখেছে। যেমন ওয়ালমার্ট দেয় হচ্ছে $14.16। সো ইট ভ্যারিজ অ্যান্ড ডিপেন্ডস অন ইউর এমপ্লয়ার অ্যাকচুয়ালি। তবে এটুকু এখন বলতে পারি, টরন্টোর খরচ অটোয়া থেকে বেশি। হাউ আর ইউ? আই এম ফ্রম সাউথ আফ্রিকা, ক্যান ইউ গেট নাম্বার প্লিজ? সরি, এস ইনভেস্টমেন্ট অ্যাগেইন। রাহুল ইমরান কমেন্ট করেছেন, পার্ট টাইম জব করে কি টিউশন ফিস দেওয়া পসিবল? প্লিজ জানাবেন ভাইয়া। ইতিমধ্যে ভাইয়া অনেকবার বলেছি, পার্ট টাইম জব করে টিউশন ফিস দেওয়া পসিবল, পুরোপুরি দেওয়া পসিবল না। হয়তো আপনি কিছু পরিমাণ টাকা দিতে পারবেন, হয়তো আপনি পুরো বছর কাজ করলে আপনি 1 সেমিস্টারে টাকা দিতে পারবেন। তো পুরো টাকা কখনোই পার্ট টাইম জব করে দেওয়া পসিবল না। একটা হিউজ পরিমাণ টাকা ভাই আসলে। আপনার টিউশন ফিস কিন্তু বাংলাদেশি টাকা প্রায় 30 লাখ টাকার মতন পড়ে। তো 30 লাখ টাকা আপনি পার্ট টাইম জব করে পড়াশোনার পাশাপাশি আপনি ইনকাম করে ফেলবেন, সেটা আসলে চিন্তা করাটা কঠিন। আপনি সামারে কাজ করলে, পুরো সামার যদি আপনি প্রতিদিন কাজ করেন, আপনি 1 সেমিস্টারের মতন টাকা আয় করতে পারবেন আনুমানিকভাবে বলা যাচ্ছে। কারণ এখানে 2-3টা জব করে অনেকেই করে, একটা জব করেও পসিবল না। সো এটা হচ্ছে ডিপেন্ড করতেছে আপনার অ্যাবিলিটির উপরে। তবে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি পুরো টাকা বা পুরো মাস্টার্সের টাকা আপনি পার্ট টাইম জব করে ইনকাম করতে পারবেন না, কখনই সম্ভব না। আপনার অ্যাটলিস্ট 1টা বা 2টা সেমিস্টার টাকা আপনার বাংলাদেশ থেকে আনতে হবে। ডেরেক রবি কমেন্ট করেছে, হ্যাটস অফ ব্রো, কিপ মেকিং এডুকেশনাল অ্যান্ড ইনফরমেটিভ ভিডিওজ অ্যান্ড ওয়ানাবি স্টুডেন্ট ইমিগ্রেন্টস। থ্যাংক ইউ, আই উইল ইনশাল্লাহ। সুদীপ্তা শর্মা, ভাইয়া কানাডার ভিতরে এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে যাওয়ার জন্য ডোমেস্টিক ফ্লাইট ছাড়াও অন্য কোনো ওয়ে নেই, লাইক বাস ও ট্রেন? হ্যাঁ ভাইয়া, বাসও আছে, ট্রেনও আছে, ফ্লাইটও আছেই। বাট ফ্লাইটেই সবাই যায়, কাজ একটা প্রভিন্স থেকে একটা প্রভিন্স অনেক দূরে। একটা শহর থেকে একটা শহরে যেতেই অনেক সময় লাগে। লাইক আমি যদি এখন টরন্টো যেতে চাই, অটোয়া থেকে আমার 4 ঘন্টা ড্রাইভ করতে হবে। এটা বাংলাদেশের তুলনায় লাইক ঢাকা ফেনীর মতন। তবে আপনি যদি ধরেন এখন অটোয়া থেকে ভ্যানকুভার যেতে চান, সেখানে আপনার ফ্লাইটে করে যেতেই প্রায় 3-4 ঘন্টার মতন সময় লাগে। যদি আপনি অটোয়া থেকে ভ্যানকুভারে ড্রাইভ করে যেতে চান, তাহলে আপনার কয়েকদিন আপনাকে ড্রাইভ করতে হবে। তো ইটস বিটার হ্যাসেল। এই জন্য এক প্রভিন্স থেকে আরেক প্রভিন্সে যেতে সবাই ফ্লাইট ইউজ করে, কাজ কানাডা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি ইন দ্য হোল ওয়ার্ল্ড। সো অনেক বড় ভাই, এখানে ড্রাইভ করে বা বাসে বা ট্রেনে যাওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বাট যাওয়া যায়, অবশ্যই যাওয়া যায়। ভেঙে ভেঙে যাওয়া হয়, ডিরেক্ট মনে হয় পাবেন না, তবে ট্রেনে আপনি যেতে পারবেন বা বাসেও যেতে পারবেন, ভেঙে ভেঙে যেতে পারবেন। মহসিন আহমেদ